হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 12 ম্যাথের সেকশনটা কমপ্লিট করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যইভাবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। ভালো ভালো পিডিএফ ওখানে দেওয়া হয়। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, তিনের কোশ্চেন। মুন সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অতিরিক্ত বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষে তার 5 ঘন্টা সময় কম লাগতো। তো তাহলে কি হবে দেখো, এখানে আমরা যদি ধরি যে মুনমুন প্রথমে স্পিড মানে বেগ ধরো x কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে সে যাচ্ছিল হচ্ছে 84 কিমি যাচ্ছিল x কিমি/আওয়ারে, কিন্তু পরবর্তীতে সে যদি স্পিড বাড়ায় তখন 84/x+5 মানে 5 কিমি/আওয়ার গতিবেগ বাড়ানোর জন্য তার 5 ঘন্টা সময় কম লাগছে। তো তাহলে আমরা এইভাবে লিখলাম। এবারে দেখো, এখানে যদি লসাগু করি x+5, এখানে 84টা কমন চলে যাবে, x+5 - x, তাহলে এটা কেটে গেল, এখানে 5 আছে। তাহলে দেখো 84 × 5 বাই এখানে x × x+5, এখানে 5 আছে, 5 5 কেটে গেল। এবারে দেখো যদি এটা আমি এইদিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে 1/84। তাহলে 84টাকে এমনভাবে ভাঙো যেন এদের মধ্যে গ্যাপ, মানে যে উৎপাদকগুলো আসবে তার মধ্যে গ্যাপ যেন 5 হয়। তো 84কে যদি আমি ভাঙি কত, এখানে 7 বারং 84, 12 দিয়ে যদি 12-র সাথে যদি 7 গুণ করি তাহলে কি আসে 7 বারং 84। তাহলে দেখো এদের মধ্যে কিন্তু গ্যাপ 5-এর গ্যাপ আছে। তার মানে 7 যদি এক্স হয় তাহলে x+5 12 হচ্ছে। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এখানে বি। মুনমুন 7 কিমি বেগে, মানে মুনমুন ঘন্টায় 7 কিমি বেগে ভ্রমণ করেন, মানে আমাদের এক্সটা বেরিয়ে গেল 7 কিমি/আওয়ার। নেক্সট, 4 কোশ্চেন বলছে দেখো, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার হয়, তাল গাছটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো আমাদের ধরো এটা তাল গাছ, সূর্য ধরো এখানে আছে, তাহলে তার উন্নতি কোণ এখানে বলে দিয়েছে কত, 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। তো 60 ডিগ্রি বলে দিয়েছে। তো আমরা কি জানি, যদি 30 ডিগ্রি এদিকে হয়, 30 ডিগ্রির সামনের বাহুটা কোনটা, এই বাহুটা। তো আমরা এই বাহুটাকে ধরি এ, আর 60 ডিগ্রির সামনে যে বাহুটা মানে এই বাহুটা, এই বাহুটাকে আমরা ধরি কি, এই বাহুটাকে a√3 ধরি। আর অতিভুজ যেটা সেটা আসে 2a। এবারে আমাদের এখানে কি বলে দেওয়া আছে, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য, মানে ছায়ার দৈর্ঘ্য বলতে এইটা ছায়ার দৈর্ঘ্য, মানে এইটা কিন্তু এটা ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। আর এইটা হচ্ছে তাল গাছ, আর এখানে সূর্য আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের এ সমান বলে দিয়েছে কত, ছায়ার দৈর্ঘ্য বলে দিয়েছে 12। এবার বলছে তাল গাছটির উচ্চতা কত। তা তাল গাছটির উচ্চতা আমরা জানি এইটা, তাহলে a√3 বের করতে হবে। তাহলে এর জায়গায় 12 বসিয়ে দাও, 12√3 হচ্ছে অ্যান্সার হবে। তাল গাছটির উচ্চতা 12√3 মিটার, তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট, 9 কোশ্চেন, এখানে বলছে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এত এবং মানে দুটি কোণের পরিমাপ হচ্ছে এত এবং এত হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তো আমরা আগে ফার্স্ট এই দুটো কোণের আগে বের করে নিই, সমষ্টি বের করে নিই। তাহলে দুটি কোণের সমষ্টি, তো দুটি কোণের সমষ্টি দেখো এখানে কত আসছে, কোণের সমষ্টি 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড প্লাস 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। তো যদি এটা যোগ করো, এটা যোগ করলে ফার্স্ট এটার সঙ্গে এটা যোগ করলে এটা 60 সেকেন্ড আসলো। তো 60 সেকেন্ড মানে 1 মিনিট। তো আমরা এখানে একেবারে লিখতে পারি কি, এটা 3 মিনিট এখান থেকে আসলো, এইটা 4 সেকেন্ড নিয়ে 3 মিনিট, আর এটা 57 মিনিট আছে, মানে একেবারে আমি লিখতে পারি কি, এদিকে 60 মিনিট লিখে দিতে পারি। তো 60 মিনিট এখানে হলো, এই 57 মিনিট 4 সেকেন্ড আর 2 মিনিট 56 সেকেন্ড মিলে 60 মিনিট হলো প্লাস এটার সঙ্গে যদি এটা যোগ করি তাহলে কত আসে, 74 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি হলো, মানে 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার 60 মিনিট, ঠিক আছে। তো আবার আবার 1 মিনিট সমতুল্য হচ্ছে এটা
60 সেকেন্ড, এটা মিনিট, এটা 60 সেকেন্ড, ঠিক আছে। তো তাহলে আমরা এইভাবে করতে পারি। তো এখান থেকে আমাদের এবারে 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বিয়োগ করতে হবে, কারণ কি তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো সেখান থেকে যদি বিয়োগ করি, এখানে আসবে হচ্ছে 105 ডিগ্রি হচ্ছে তৃতীয় কোণের মান। এবার আমাদের রেডিয়ানে বের করতে বলেছে তৃতীয় কোণ, এটা তৃতীয় কোণ, আর আমাদের এটাকে রেডিয়ানে বের করতে বলেছে। তাহলে আসবে কি 105 ডিগ্রিকে পাই বাই মানে পাই সি বাই 180 ডিগ্রি। তো এইটা দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে আমরা রেডিয়ানে পেয়ে যাব। তো 5 দিয়ে কাটলে এখানে আসবে কত, 5 দিয়ে কাটলে এটা আসবে 21, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 36, আবার 3 দিয়ে কাটো তাহলে এখানে 7, আর 3 দিয়ে কাটলে এটা 12। তাহলে কি আসছে 7 পাই/12। তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 10-এর দাগের কোশ্চেনে বলছে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এটার মান কত হবে। তো আমরা আগে ফার্স্ট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই যে সমীকরণ, এর যদি আলফা আর বিটা হচ্ছে দুটো বীজ হয়, তাহলে এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ আমরা কম্পেয়ার করব। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল কি আসবে, সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখানে বি বলতে কে, এখানে বি বলতে 8 আছে, তাহলে -8 বাই, এখানে এ বলতে 3 আছে এখানে, তাহলে 3 বসে গেল। আর আলফা ইন্টু বিটা মানে কত, সি বাই এ, সি বলতে তাহলে 2 আর এ বলতে এখানে 3, তাহলে এটা আসলো। এবারে আমাদের এইটার মান বের করতে বলেছে, অর্থাৎ 1/α প্লাস 1/β, এখান থেকে আসলো কি আলফা বিটা আর বিটা প্লাস আলফা। তো তাহলে দেখো এইটার মান আমাদের দেওয়া আছে -8/3, আর আলফা ইন্টু বিটার মান দেওয়া আছে 2/3, তাহলে 2/3, তাহলে এই 3 কেটে গেল, আর 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে -4 আসে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হয় তবে গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এখানে আমি যদি ধরি গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, তাহলে কি আসবে দেখো, এখানে গোলকটির আয়তন আমরা কি জানি 4/3 পাই আর কিউ, আর পৃষ্ঠতলের মান কি জানি আমরা 4 পাই আর স্কোয়ার। এবারে এখানে বলেছে এই দুটোর সংখ্যা মান সমান হবে, তাহলে কি এটা সমান লিখতে পারি আমি। তাহলে এখান থেকে আসবে আমাদের আমাদের ব্যাসার্ধটা বের করতে বলেছে, তাহলে 4 কেটে গেল, পাই আর এদিকে পাই কেটে গেল, তাহলে এখানে আর কিউব বাই আর স্কোয়ার মানে এটা দিকে নিয়ে আসলাম, আর 3টা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে আসলো এইটা, তাহলে আর ইকুয়ালস টু কত আসছে 3 আসছে, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 15 দাগের কোশ্চেন, এখানে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে। তো দেখো এখানে হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে 4,000 যদি এটা হয়, এটা হচ্ছে অ্যামাউন্ট কত হচ্ছে, এটা হচ্ছে 5,324 টাকা হচ্ছে। তুমি যদি 4 দিয়ে কেটে দিই, এখানে 1,000 আসলো এটা, আর 4 দিয়ে কাটলে 4 × 4 3 × 4 12, 3 × 4 12, আর 4 × 4, তাহলে আমাদের এইটা আসলো। এবার আমি কি এটা ভেবে লিখতে পারি 10-এর কিউব, আর এটা 11-র কিউব। এবার এখানে দেখো আমাদের 10% চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, মানে মানে হচ্ছে আমাদের প্রথম ইয়ারে হচ্ছে ফার্স্ট ইয়ারে 10-11 প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট 10-11, সেকেন্ড ইয়ারে আবার 10-11, থার্ড ইয়ারে 10-11 যদি করি তখন কিন্তু আমাদের আসে 10⁻³ আর 11⁻³। তাহলে আমাদের এখানে এইটা এসছে মানে হচ্ছে 3 বছর লাগবে, এই 4,000 টাকা সমূল চক্রবৃদ্ধি হবে 5,324 টাকা, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 17 দাগের কোশ্চেন, এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে পি বিন্দু অবস্থিত, পি বিন্দু থেকে বৃত্তের ওপর অবস্থিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে। তো এখানে দেখো আমরা আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যদি বৃত্তের উপরে স্পর্শক টানা হয়, তো স্পর্শক বিন্দুর থেকে যদি বৃত্তের কেন্দ্রে একটা সরলরেখা টানা হয়, তো যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে বলা হয় হচ্ছে সমকোণ উৎপন্ন করে, মানে লম্ব হয়। তো এখানে 90 ডিগ্রি এটা, তাহলে আমরা কি লিখতে পারি, তো 90 ডিগ্রির সামনে যে বাহুটা মানে এই বাহুটা ওপি বাহু, এটা হচ্ছে অতিভুজ হবে, তাহলে আমরা লিখতে পারি ওপি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পিটি স্কোয়ার প্লাস টিও স্কোয়ার। এখানে আবার দেখো বলে দিয়েছে
যে হচ্ছে ও ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে পি বিন্দুটি অবস্থিত। মানে আমাদের এখানে বলে দেওয়া আছে এইটার, বলে দেওয়া আছে 26 সেমি বলে দেওয়া, ঠিক আছে। আর বলেছে দেখো পি বিন্দু থেকে বৃত্তের ওপরে অবস্থিত স্পর্শক মানে পিটি, পিটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, আর এটা আমাদের বলে দেওয়া আছে 10 সেমি। তাহলে আমাদের টিও বের করতে কোনো অসুবিধাই হবে না, ব্যাসার্ধ পেয়ে যাবো খুব সহজেই। আর টিও কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে এখানে হচ্ছে ওপি মানে হচ্ছে 26-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার প্লাস টিও তার স্কোয়ার। এবার দেখো এখানে টিও স্কোয়ার, 26-এর স্কোয়ারটা আমি কি লিখতে পারি, 26-এর স্কোয়ার মানে হচ্ছে 0,4, এটা হচ্ছে 36 আর 24, তাহলে 6, 7, এটা 6, তাহলে 676 মাইনাস এখানে হচ্ছে 100, তাহলে টিও আসবে কত, √576 আসবে। তাহলে এখান থেকে 576 মানে 24-এর স্কোয়ার হচ্ছে 576, ওই জন্য আমি 24 লিখতে পারি। তাহলে এখানে এই ব্যাসার্ধ হবে আসবে, ব্যাসার্ধটা হবে হচ্ছে 24, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 19 দাগের কোশ্চেন, এখানে কি বলছে দেখো, সমান্তরাল প্রগতিতে মানে এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মোট কতগুলি পদ আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এইটার জন্য আমাদের একটা সূত্র জানা দরকার আছে, সেটা হচ্ছে টিএন ইকুয়ালস টু এ মানে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। তো দেখো এখানে সাধারণ অন্তর কত আছে, সাধারণ অন্তর বলতে এখানে গ্যাপ কত, এখানে 5-এর গ্যাপ, তারপরে আবার 5-এর গ্যাপ, মানে এরকম। তাহলে ডি আসছে কত, এখানে 5। প্রথম পদ কত আছে, এ হচ্ছে 20, প্রথম পদ 20 আছে। তাহলে আমাদের এনটা বের করতে হবে, তাই তো। আর টিএন, টিএন মানে হচ্ছে টিএন মানে শেষতম পদ, এখানে কত 140 আছে। তাহলে আমরা এখান থেকে 140 বসিয়ে দিতে পারি, ইকুয়ালস টু এ, এ হচ্ছে এখানে 20 প্লাস এনটা আমাদের বের করতে হবে, আর ডি হচ্ছে 5। তাহলে এখানে ধরো 5 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে 4 আসলো, এটা 5 দিয়ে কাটলে এখানে কত, এটা 28 চলে আসলো, 28, ঠিক আছে। তাহলে 28 ইকুয়ালস টু 4 প্লাস n-1। তো এবার এখান থেকে দেখো এটা যদি বিয়োগ করে দাও, তাহলে n ইকুয়ালস টু আসছে 28 মাইনাস 3, কারণ এখানে 3 চলে আসছে, তাহলে 28 মাইনাস 3, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 25। তাহলে এখানে আমাদের 25টা পদ আছে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে, এইটা আমাদের দেখো খুবই চেনা পরিচিত একটা সিরিজ, এটা কিন্তু দেখো এখানে আমি লিখতে পারি 1 × 2 প্লাস এটা হচ্ছে 2 × 3 প্লাস 3 × 4 প্লাস ডট 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 করে করে আমরা এবার লিখতে পারি কি এখানে কত 90টাকে আমরা কিভাবে লিখতে পারি, 5 মানে 9 × 10 লিখতে পারি। তার মানে এর মধ্যেকার গ্যাপ কিন্তু 1 আছে। তাহলে যদি মধ্যেকার গ্যাপ যদি 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি কি 1/, মধ্যেকার যে গ্যাপ সেটা আমরা লিখলাম 1। আর এখানে এখানে হচ্ছে প্রথম যে পদটা আছে 1/1, মানে উপরে তো 1 আসবে, আর নিচে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে 1 আছে সোজা, তাই জন্য আমি কি লিখলাম 1/1 মাইনাস শেষ যে পদ আছে মানে 10, তাহলে 1/ এখানে 10, তাহলে এটা হচ্ছে সূত্র নিয়ম। তো এখান থেকে আমরা 1 আসলো, এখান থেকে 1 মাইনাস 1/10, তাহলে এখানে উত্তরটা আসছে 9/10। খুব সহজে হয়ে যাবে এই সমস্ত অঙ্ক, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 25 দাগের কোশ্চেন, আমাদের এইটার মান দেওয়া আছে sec² থিটা প্লাস tan² থিটা ইকুয়ালস টু 7/12। আর আমরা সূত্র জানি কি, সূত্র জানি sec² থিটা মাইনাস tan² থিটা আমরা জানি হচ্ছে 1 হয়। তাহলে এখান থেকে আমাদের এইটার মান বের করতে হবে, তাহলে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি sec² মানে a² মাইনাস b² সূত্রে ভাঙছি, তাহলে sec² থিটা প্লাস tan² থিটা, আর আরেকটা আসবে হচ্ছে sec² থিটা মাইনাস tan² থিটা। তো এটার মান আমাদের দেওয়া আছে 7/12, আর এটার মান আমাদের সূত্র থেকে পেলাম 1, তাহলে উত্তরটা আসবে 7/12, তাহলে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 27 দাগের কোশ্চেনটা দেখো, আমাদের এইটা বলে দেওয়া আছে আর আমাদের এর মানটা বের করতে হবে। তো এখান থেকে দেখো সাইন বিটা প্লাস কোসেক বিটা তার হোল স্কোয়ার প্লাস সেক সেক বিটা মাইনাস কস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস tan² বিটা প্লাস cot² বিটা। তো তাহলে এখান থেকে যদি আমি এটা ভাঙি, তাহলে কি আসবে, sin² বিটা প্লাস cosec² বিটা প্লাস 2 sin বিটা কোসেক বিটা
তারপরে প্লাস সেক স্কোয়ার বিটা প্লাস কোসেক স্কোয়ার বিটা প্লাস 2 সেক বিটা কস বিটা ইকুয়ালস টু এ প্লাস ট্যান স্কোয়ার বিটা প্লাস কট স্কোয়ার বিটা। ঠিক আছে, এবারে দেখো আমি এখানে কিন্তু সাইন বিটা তার অপোজিট কিন্তু এখানে চলে এসছে কোসেক বিটা, তাহলে আমি কিন্তু এটা কেটে দিতে পারি এখান থেকে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু মাইনাস হবে, ভুল হয়েছে, এটা এই জায়গাটা মাইনাস হবে। ঠিক আছে, কারণ সূত্র আছে এই যে মাইনাস, ওই জন্য এখানে আমাদের মাইনাস হবে। তাহলে এইটা আমাদের কিন্তু কেটে যাবে, এইটার সাথে এই কস বিটা, সেক বিটা আর কস বিটা কেটে যাবে, কারণ অপোজিট এটা। তাহলে আমাদের এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি এইটার সাথে এইটা সমান করি তাহলে কিন্তু আমি এখানে এক বসাতে পারবো, কারণ সূত্র অনুসারে সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা এখানে এক আসবে, সুতরাং আমি এক বসিয়ে দিলাম, প্লাস কোসেক স্কোয়ার বিটা, আর এখানে কোসেক স্কোয়ার বিটা, আর যদি আমি এই দিক থেকে কট এদিকে নিয়ে চলে আসি, মানে সরি ট্যানটা যদি, সরি কট আসবে, তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। আর আরেকটা লিখতে পারি, এখানে 2 তো আছেই, সেটা লিখে দিলাম 2, এখানেও 2 আছে, মাইনাস 2টা লিখে দিলাম। আর এখান থেকে আমি এটা লিখতে পারি প্লাস সেক স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা ইকুয়ালস টু এ। তাহলে আমি দেখো এখানে কি লিখতে পারি, এখানে এক আসলো, এটা একটা সূত্র চলে এসছে, মানে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, এখানেও আমরা কিন্তু এক লিখতে পারি। তাহলে এই +2 আর -2 কেটে গেল, আর এখানেও আবার এক লিখতে পারি, এটা হলো ইকুয়ালস টু, এটা এ আসলো, তাহলে এ ইকুয়ালস টু আমাদের কত পেলাম, 3 পেলাম আমরা। ঠিক আছে, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট কোশ্চেন, যদি একজন কর্মচারী প্রতি 2 মিনিটে 15টি বক্স প্যাক তৈরি করতে পারেন এবং অন্য একজন প্রতি 3 মিনিটে 15টি বক্স প্যাক তৈরি করতে পারেন, তাহলে 2 শ্রমিক একসঙ্গে কাজ করলে কত মিনিটে 600টি বক্স প্যাক তৈরি করতে পারবেন? তো দেখো, ফার্স্ট জন তিনি 2 মিনিটে 15টি বক্স তৈরি করতে পারে, তাহলে 1 মিনিটে কত করতে পারে, 15/2 মানে হচ্ছে 7.5টি বক্স প্যাক তৈরি করতে পারে। আবার 2 নম্বরেতে দেখো, 2 নম্বর ওয়ার্কার আবার কি করছে, 3 মিনিটে 15টি বক্স প্যাক তৈরি করতে পারে, তাহলে 1 মিনিটে কত পারবে, এখানে হচ্ছে 5টি বক্স প্যাক তৈরি করতে পারবে। তাহলে দুজন যদি একসাথে করে তাহলে তাদের এফিসিয়েন্সি কি হচ্ছে, 1 মিনিটে যেহেতু বের করে নিয়েছি, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 7.5 প্রথম জনের, আর দ্বিতীয় জনের হচ্ছে 5, তাহলে যোগ করলে আসবে হচ্ছে 12.5টি 5টি বক্স প্যাক তৈরি করতে পারবে 1 মিনিটে, তারা একসাথে মিলে। এবারে তাহলে 600টা বক্স প্যাক তৈরি করতে তাদের সময় লাগবে কত, এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে, পয়েন্ট তুলে দিলাম, উপরে চলে গেল, আর তাহলে 25 দিয়ে কাটলে এখানে 5 থাকলো, আর 25 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে যদি এটাকে কাটি 2 আসলো, তাহলে 6 × 4 × 2 মানে 24 × 2 মানে 48, তাহলে 48 মিনিটে 600টি বক্স প্যাক তৈরি করতে পারবে, তাহলে এই দাগের অপশন সঠিক। নেক্সট 31 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, 31 দাগের কোশ্চেনে বলছে একটি রম্বসের 4টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 2.5, 2,5, 5,9, 9,12 এবং 6,8। তাহলে ধরো এটা রম্বস, এই হলো রম্বস। ঠিক আছে, তো আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে এ, বি, সি আর ডি। ধরো এটা স্থানাঙ্ক হচ্ছে 2,5, 5,9, তারপরে এটা 9,12 আর এটা হচ্ছে 6,8। তো তাহলে এখানে দেখো আমাদের রম্বসের যদি আমি একটা বাহু বের করে নিতে পারি, তারপরে কিন্তু আমরা, তো বাহুর থেকে ভালো হয় আমরা যদি কর্ণ বের করি। দেখো এখানে দেখো, এই যদি আমাদের এই কর্ণ মানে এসি বের করতে হবে, আর হচ্ছে বিডি বের করলে কিন্তু আমরা খুব সহজে রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 d1 × d2, মানে ডায়াগোনাল 1 × ডায়াগোনাল 2। তো দেখো এখানে এসি আমরা যদি বের করতে চাই তাহলে কি আসবে, আমাদের দুটো পয়েন্টের মধ্যেকার দূরত্ব যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে, মানে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তো এখানে দেখো এটা আসবে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর এটাও 7 স্কোয়ার মানে 49 আসবে। তো তাহলে এখানে 49 বাইরে বেরিয়ে আসলে 7, মানে কমন নিলে এবং রুটের বাইরে বেরিয়ে আসলে 7 আসলো, আর রুটের মধ্যে থাকবে 2। আবার বিডি যদি বের করতে চাই তাহলে এখানে আসবে হচ্ছে
5 মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে 9 মাইনাস 8 তার হোল স্কোয়ার, তাহলে এখানে √1 প্লাস √1, তাহলে এখানে মানে √1 প্লাস 1 আসলো, তাহলে এখানে √2 আসছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আসলো? ক্ষেত্রফলের সূত্র অনুসারে 1/2 ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। তো যদি এখান থেকে আসে 1/2 ইন্টু 7 ইন্টু 2 আসলো, কারণ √2 দুটো আছে, তার মানে ওই জন্য একটা 2 আসলো। কাটাকুটি হলে এখান থেকে আসবে হচ্ছে এই যে 7 আসলো, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত আসলো? 7 বর্গ একক। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 35 কোশ্চেনে বলছে একটি পরীক্ষায় একজন ছাত্রী 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 58 নম্বর যদি পেয়ে যেত তাহলে সে 5 নম্বর পেয়ে যেত। তাহলে আমি প্লাস দিয়ে লিখলাম 39% প্লাস 58 নাম্বার সমতুল্য। আমি কি লিখতে পারি? এখানে দেখো একটি অপর এক ছাত্রী 55% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 22 নম্বর বেশি পেয়েছে। তাহলে 22 নম্বর যদি বিয়োগ করে দিই তাহলে 5 নম্বরের সমান হয়ে যাবে। তো তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি 55 থেকে যদি আমি 39 বিয়োগ করে দিই তাহলে আসলে এখানে 16% সমতুল্য। এটা এদিকে যোগ করে দাও, তাহলে 60 আর 20 মানে হচ্ছে 80 আসলো। তাহলে 5 × 80, তাহলে 1% সমতুল্য হচ্ছে কি 5। এবার আমাদের বলেছে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তা মোট নম্বর আমরা সবসময় পরীক্ষায় 100% ধরি। তো 100% আসবে কত? এখানে 500 নম্বর হবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 36 কোশ্চেনে বলছে একটি জীবাণু দ্বিতীয় দিনে 2টি, তৃতীয় দিনে 4টি, চতুর্থ দিনে 8টি একইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কততম দিনে 256টি জীবাণু তৈরি হবে? তো দেখো একটি জীবাণু বলেছে, দ্বিতীয় দিনে 2 হয়েছে, তাহলে প্রথম দিনে কি হয়? প্রথম দিনে সেটাকে আমরা এ ধরবো। প্রথম দিনে তাহলে একটি ছিল, এখানে বলি দেওয়া আছে একটি জীবাণু দ্বিতীয় দিনে 2টি হয়েছে, তাহলে প্রথম দিনে একটি ছিল। এবারে আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, এটা তাহলে কিন্তু যাচ্ছে গুণোত্তর প্রকৃতিতে যাচ্ছে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে। তো তার সূত্র হচ্ছে TN = A ইন্টু r⁻n−1। তো এখানে দেখো এখানে আর মানে কোনটা আসছে? 4/2 করো, মানে এদের মধ্যে যে সাধারণ গুণিতক সেটা কি আসছে? 2। তো 4 থেকে যদি 2 ভাগ করে দাও তাহলে কিন্তু আমাদের এখানে আর আসবে কত? 2 আসলো। তাহলে আমাদের বের করতে হবে, মানে TN বলে দেওয়া আছে 256 বলে দেওয়া। তাহলে আমরা এই সূত্র যদি কাজে লাগাই 256 = এর জায়গায় 1 ইন্টু আর এর জায়গায় এখানে 2 আসলো n−1। তো এখানে দেখো 256 এটা কার ক্ষেত্রে হয়? যদি আমরা এটা করে দিই মানে 128 ইন্টু 2, আবার এটাকে যদি আমি এইভাবে লিখি 64 ইন্টু 2, মানে 64 আবার কার? 64 হচ্ছে 8-এর স্কোয়ার, তাই তো? 8-এর স্কোয়ার ইন্টু এখানে 2-এর স্কোয়ার আসলো। আর আবার যদি এটাকে আমি লিখি 2⁵ তার স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, মানে হচ্ছে এখানে আসলো 2⁶ প্লাস 2, মানে 2⁸ আসবে এখানে, ঠিক আছে। 256 মানে 2⁸ = 1 ইন্টু 2⁻n−1। তো 1টা লেখা না লেখা সমান। তো আমরা এখানে বেসটা যেহেতু সমান আছে, 2 এখানেও 2 আছে, তাহলে আমরা কিন্তু সূচকের নিয়ম অনুসারে n−1 = 8 করতে পারি। তাহলে n = কত হবে? 9। তাহলে 9তম পদ হচ্ছে মানে 9 দিনে 256টি জীবাণু হবে। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 41 কোশ্চেনে দেখো বলছে 2 sin θ = sec θ হলে, তো এইটার মান আমাদের বের করতে হবে। sin⁴θ প্লাস cos⁴θ, এইটার মান আমাদের বের করতে হবে। তো এখানে দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি sin² θ তার হোল স্কোয়ার প্লাস cos² θ তার হোল স্কোয়ার, তাহলে কিন্তু এটা লেখা যেতেই পারে। তো তারপরে দেখো এখান থেকে আমি এইভাবে লিখতে পারি sin² θ প্লাস cos² θ তার হোল স্কোয়ার যদি করি, মানে মাঝখানে -2 sin² θ cos, মানে প্লাস sin² θ আর cos² θ এক্সট্রা এনেছি। তো এটার জন্য আমরা কি করব? -2 sin² θ cos² θ আমি বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু আবার সেই এইটাই চলে আসবে। এবারে দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে sin² θ প্লাস cos² θ = 1 জানি আমরা, ঠিক আছে। আর আমরা এখান থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে 2 sin θ আর এখানে বলে দেওয়া আছে sec θ। তো sec θ কে আমরা কিভাবে লিখতে পারি? 1/cos θ লিখতে পারি। তো এখান থেকে আসবে 2 sin θ cos θ।
এটা হলো ইকুয়ালস টু 1। এবারে দেখো আমি যদি উভয় সাইডে স্কোয়ার করে দিই তাহলে এখানে 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে 2 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2 আসলো, মানে এখানে 4 ছিল সেখান থেকে আমি 2টা এইদিকে নিয়ে আসলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা আমরা বের করে নিলাম। আর মেন জিনিস হচ্ছে আমাদের এইটা দরকার, ঠিক আছে, এই জিনিসটা। এবার দেখো তাহলে এই জায়গাটা আমি 1 বসিয়ে দিলাম, সূত্রের অনুসারে আমি 1 বসিয়ে দিলাম, 1 এর স্কোয়ার মাইনাস এখানে 2 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, মানে আমরা কি লিখতে পারি এখানে 2 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা মানে 1/2 আমরা লিখেছি। তাহলে এটা আসলো, তাহলে 1 মাইনাস 1/2, তার মানে 1/2 হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 তার মান। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 42 কোশ্চেন, এখানে বলছে একটি ট্রেন প্রথম ঘন্টায় 20 কিমি পথ এবং পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ অতিক্রম করতে পারে, ট্রেনটি কততম ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে। তো দেখো এখানে আমরা কিন্তু এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে দেওয়া আছে, মানে শেষতম পথ, মানে টিএন এখানে দেওয়া আছে 90 কিমি, আর প্রথম ঘন্টায় 20 কিমি, মানে এ দেওয়া আছে হচ্ছে 20 কিমি, আর এখানে প্রতি ঘন্টায় অতিরিক্ত 5 কিমি পথ যাচ্ছে, মানে ডি বলে দেওয়া আছে 5 কিমি, ঠিক আছে। এবার আমাদের সূত্রটা হচ্ছে টিএন ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের টি বলে দেওয়া আছে, টিএন বলে দেওয়া হচ্ছে 90 বলে দেওয়া, এ হচ্ছে 20 প্লাস এনটা আমাদের বের করতে হবে যে এন তম মানে কোনতম পদে এই 90 কিমি হবে। তো এন মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে এখানে হচ্ছে কত 5। তাহলে 5 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানেও 5 দিয়ে কাটতে হবে, 4 আসলো, 5 দিয়ে কাটলে এখানে আসবে 18, 5 18 90, তাহলে 18 এখানে -4 করে দিলাম, n মাইনাস 1। তাহলে এখান থেকে n ইকুয়ালস টু এটা আসবে কত, এটা আসবে হচ্ছে 14 প্লাস 1 মানে n সমান হচ্ছে 15। তাহলে 15 ঘন্টায় 90 কিমি পথ অতিক্রম করবে ট্রেনটি। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 46 কোশ্চেন, এখানে বলছে একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণের পরিমাপ একটি অন্তঃকোণের পরিমাপের 1/3 অংশ, বহুভুজের বাহুর সংখ্যা কত। তো দেখো এখানে আমাদের সূত্রটা কি বলতো, বহিঃকোণের সূত্র, বহিঃকোণের সূত্রটা হচ্ছে এখানে 360 ডিগ্রি বাই এন। অন্তঃকোণের সূত্র কি, অন্তঃকোণের সূত্র কোণ, এন বলতে এখানে বাহুর সংখ্যা, ঠিক আছে। অন্তঃকোণের সূত্রটা হচ্ছে এন মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি বাই এন। তো তাহলে এখানে বলেছে যে একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণের পরিমাপ একটি অন্তঃকোণের পরিমাপের 1/3 অংশ, মানে বহিঃকোণ মানে 360 ডিগ্রি বাই এন, এটা কি হচ্ছে অন্তঃকোণের 1/3 অংশ বলেছে, তার মানে 1/3 অফ অন্তঃকোণ, মানে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি বাই এন। তাহলে এন এন কেটে গেল, 180 ডিগ্রি থেকে যদি আমি এটা কেটে দিই তাহলে 2 আসলো, তাহলে 3 দিয়ে এটা গুণ করো, তাহলে আমি এইদিকে লিখছি, তাহলে 6 আসলো, আর n মাইনাস 2টা এখানে লিখলাম, তাহলে n ইকুয়ালস টু আসছে কত 8, ঠিক আছে। তাহলে 8টা বাহু, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত 8টি, এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 48 কোশ্চেন, এখানে বলছে 40 কিমি পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থান অতিক্রম করে 60 কিমি একটি স্থান অতিক্রম করে 60 কিমি পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেনের থেকে 1.2 ঘন্টা বেশি সময় নেয়। মানে ব্যাপারটা হচ্ছে 40 কিমি পার আওয়ার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থান অতিক্রম করতে 60 কিমি পার আওয়ার বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.2 ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির দূরত্ব কত। তো দেখো এখানে আমাদের বলে দিয়েছে একটা ট্রেন অপর একটা ট্রেন, তো দুটো ট্রেন বলে দেওয়া আছে, একটা হচ্ছে 40 কিমি পার আওয়ার আর একটা হচ্ছে 60 কিমি পার আওয়ার, এটা হচ্ছে কিমি পার আওয়ার। তো স্পিড বলে দেওয়া, তো এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে এখান থেকে আসলো 2, এটা 3 আসলো। তো তাহলে আমরা টাইমের অনুপাত কত পাবো, 3:2। তো এখানে দেখো এর গ্যাপ কত, এখানে গ্যাপ হচ্ছে 1 সমতুল্য বলে দেওয়া আছে 1.1/2 মানে হচ্ছে 3/2, তাহলে 3 সমতুল্য কত হবে 9/2। এটা হলো, মানে আমরা যে কোনো একটা বের করলেই হবে। তো আমি যদি এইটা বের করি তাহলে 3 সমতুল্য আমরা পেয়ে গেলাম 9/2 আওয়ার। তাহলে আমাদের
স্থানটার দূরত্ব মানে ডিস্টেন্স কত পাবো, 40 কিমি/আওয়ারে যাচ্ছে, ঠিক আছে, আর হচ্ছে 9/2 ঘন্টায়। তো কাটাকুটি যদি করি, এখানে আসবে হচ্ছে 20 × 9 মানে 180 কিমি হচ্ছে স্থানটার দূরত্ব। তাহলে বি আগের অপশন সঠিক। নেক্সট 55 কোশ্চেনে বলছে একটি সমবাহু ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ 3√3 সেমি হলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তো দেখো এখানে অন্তঃব্যাসার্ধ বলেছে মানে সমবাহু ত্রিভুজের মধ্যে যে বৃত্ত আছে সেই বৃত্তের এই ব্যাসার্ধ কথা বলেছে, ঠিক আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ কথা বলেছে। এই আর ইকুয়ালস টু 3√3 বলে দেওয়া আছে অন্তঃব্যাসার্ধ। তো এবার যে সমবাহু ত্রিভুজটা আছে সেটার ভরকেন্দ্র কিন্তু এই যে অন্তবৃত্ত আছে সেই বৃত্তের কেন্দ্রের উপরে অবস্থিত। তাহলে আমরা যে মানে সমবাহু ত্রিভুজের যে ভরকেন্দ্রের অনুপাত সেটা কত আসে, 2:1, ঠিক আছে, ভরকেন্দ্রের অনুপাত। এবারে এখান থেকে আমরা দেখো ত্রিভুজের উচ্চতার থেকে আমি কিন্তু এই অন্ত ব্যাসার্ধ সেটা বের করতে পারবো। ব্যাসার্ধ ইকুয়ালস টু আমি কি করতে পারি, টোটাল উচ্চতা কত 3, 2 + 1 করলে 3 আসছে, তো নিচে 3 আসলো, তার মধ্যে এই আমি একটা বের করবো এক অনুপাত, তাহলে 1/3 আসলো ইন্টু কার উচ্চতা মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে আর, ঠিক আছে, তো আর ইকুয়ালস টু 1/3 ইন্টু, আচ্ছা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, সেটা হচ্ছে √3/2 এ হচ্ছে বাহু, সমবাহু ত্রিভুজের বাহু এ। তো এখান থেকে আমি এ ইকুয়ালস টু লিখতে পারি, কি 6 × এদিকে গুণ করে দিলাম বাই √3, তাহলে 6 আমাদের কি আছে, এইটা আছে আর সমান বলে দেওয়া আছে কত 3√3, তাহলে এখানে লিখলাম বাই √3, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে আসছে কত 18 আসলো, এ ইকুয়ালস টু 18 সেমি। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 60 কোশ্চেন, এখানে বলছে যে 5 মিটার দৈর্ঘ্য, 3.5 মিটার প্রস্থ এবং 10 মিটার গভীর একটি আয়তকার খালি তেলের ট্যাঙ্কে এত লিটার তেল ঢালা হলে তেলের গভীরতা কত হবে। তো দেখো এখানে 10 মিটার গভীর এটার কোনো কিন্তু প্রয়োজন নেই, কারণ কি আমাদের যখন একটা আয়তকার যে পাত্র সেখানে যদি তেল ঢালা হয়, তো তেল ঢালার পরে যে উচ্চতাটা আসবে, তো একদম খালি ট্যাঙ্ক থেকে ভরা হচ্ছে, তো আমাদের যে উচ্চতাটা আসবে সেইটা আমাদের ধরবো এক্স ধরলাম। তো তাহলে কি আসছে, তো সেই আয়তঘনকের যে আয়তন সেটা হচ্ছে 5 মিটার। তো মিটারকে এখানে ডেসিমিটারে কনভার্ট করতে হবে, তো এর জন্য আমরা কিন্তু এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে ডেসিমিটার হয়ে গেল। তো 50 ডেসিমিটার দৈর্ঘ্য ইন্টু 35 ডেসিমিটার মানে 10 দিয়ে গুণ করলাম, 35 ডেসিমিটার প্রস্থ ইন্টু এক্স ডেসিমিটার, মানে গভীর হলো মানে উচ্চতা হলো এক্স ডেসিমিটার, ইকুয়ালস টু এখানে বলে দেওয়া আছে যে 26,250 লিটার। তো এখান থেকে যদি আমি এটা কাটাকুটি করি, এখান থেকে এটা কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 5 দিয়ে না, একবারে 25 দিয়ে কেটে দাও, তাহলে এখানে 7 আসলো, 25 1 × 25 শূন্য, আবার এটা 25, সরি ভুল হলো, 25 1 × 25 শূন্য আসলো, আর 5 25 125, ঠিক আছে, তাহলে 7x ইকুয়ালস টু 105, তারপরে x ইকুয়ালস টু কি আসবে, 7 1 × 7 5 7 35, তাহলে x ইকুয়ালস টু 15 ডেসিমিটার। তাহলে এখানে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 61 দাগের কোশ্চেন, এখানে বলছে কোন 3টি রেখাংশ দ্বারা ত্রিভুজ উৎপন্ন হবে না। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি বৃহত্তম মানে যে কোনো ত্রিভুজের যে বৃহত্তম বাহু সেটার থেকে যে ছোট ছোট দুটো বাহু আছে সেটার যোগফল বা সমষ্টি যদি বৃহত্তম বাহুর থেকে ছোট হয়, তাহলে কিন্তু সেটা ত্রিভুজ তৈরি হবে না। তো দেখো এখান থেকে এই অপশনটা আগে ফার্স্ট ট্রাই করি। তো 7 হচ্ছে সব থেকে বড় বাহু, তার থেকে দুটো ছোট বাহু আছে সেটাকে যদি যোগ করি তাহলে 11 আসছে, যেটা কিনা 7-এর থেকে বড় হচ্ছে, সুতরাং এটা হবে, ত্রিভুজ তৈরি করবে। তারপরে বি তে দেখো কি হচ্ছে, 15 সব থেকে বড় বাহু, তো আমাদের এটা হওয়া উচিত এই দুটো বাহুর যোগফল 15 থেকে বেশি হওয়া উচিত, তাই হচ্ছে কি দেখো 13 আসছে, সুতরাং হচ্ছে না, সুতরাং এইটা কিন্তু রাইট অ্যান্সার হবে, বলছে ত্রিভুজ উৎপন্ন হবে না। তো এখানে কিন্তু এইটাতে ত্রিভুজ উৎপন্ন হবে না। অন্যগুলো দেখো, সিতে দেখো
সি হচ্ছে 18টা সব থেকে বড় বাহু, তো এর থেকে যে ছোট দুটো বাহু আছে তার যোগফল বেশি হতে হবে। তো যদি যোগ করি তাহলে 23 আসছে, যেটা কিনা ত্রিভুজ তৈরি করার মতো একটা ভ্যালু দেওয়া আছে। তারপরে ডিটা দেখো, এক্ষেত্রে 11 থেকে এগুলো বড় হওয়া দরকার। তো 6 + 7 করলে এখানে আসবে হচ্ছে আহ, কত, 6 × 2 = 12, 13 আসলো। সুতরাং এখানেও ত্রিভুজ তৈরি হবে, কিন্তু বিতে ত্রিভুজ তৈরি হবে না। ঠিক আছে, নেক্সট। 66 কোশ্চেন, এখানে বলছে এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে। তার মানে এ হচ্ছে একদিনে করে হচ্ছে, মানে এক অংশ করে হচ্ছে 10 দিনে। মানে 1/2 অংশ করে যেহেতু 5 দিনে, তাহলে পুরো অংশটা করে হচ্ছে 10 দিনে। বি ওই কাজটির 2/5 অংশ করে 6 দিনে, তাহলে 2/5 অংশ করে 6 দিনে, তাই তো? তাহলে কাটাকুটি যদি করো তাহলে এক অংশ করে, বি এক অংশ করে 5 দিয়ে গুণ করো 3কে, তাহলে 15 দিনে করে। এবার বলেছে আহ, তারা একত্রে কাজটি কত দিনে কাজটি শেষ করবে। তো এ হচ্ছে 10 দিনে, বি হচ্ছে 15 দিনে। তো কাটাকুটি করো, সরি, এটা হচ্ছে লসাগু আসবে কত, 30। তাহলে এখানে 3, এটা 2 আসলো। তাহলে তারা যদি একত্রে কাজ করে, তা এদের এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে এখানে 6, 5 হচ্ছে এফিসিয়েন্সি, যদি ভাগ করি তাহলে 6 দিনে তারা একত্রে কাজটা শেষ করে দেবে। তাহলে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট। 68 দাগের কোশ্চেন, এখানে বলছে সরলতম মান নির্ণয় করো। তো দেখো এই যে বার দেওয়া আছে, এটা কিন্তু এটা মানে হচ্ছে ব্রাকেট, ঠিক আছে? তো ফার্স্ট 24 ভাগ, এটা আসবে হচ্ছে 24/4 -24 ভাগ, এখানে আছে হচ্ছে 4 + 10 ভাগ 2 - 3। তো আমাদের আগে ফার্স্ট এই কাজটা করে নিই। তো এখানে ব্র্যাকেটের কাজ আগে হবে। তো এখানে 4 প্লাস এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ভাগ, সেটা আগে আগে হবে। তাহলে 5 আসলো -3, তাহলে এটা বিয়োগ করে দাও। ফার্স্ট বিয়োগ করলে 2 প্লাস 4 করলে 6 আসলো। এখান থেকে কি আসবে, এটাও 6 আসলো। এবার দেখো আমরা পুরোটা করি, তাহলে 24/6 -24 ভাগ 6। তো এখান থেকে কাটাকুটি হয়ে 0 চলে আসবে, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট। 71 কোশ্চেন, এখানে বলছে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে। তো ডগ আর ক্যাট, তো এখানে নির্দিষ্ট সময় পদক্ষেপের অনুপাত, পদক্ষেপ বা স্টেপস এর অনুপাত। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে কত, বিড়াল যে সময় 5টা ফেলে, সে সময় কুকুর হচ্ছে 4টে ফেলে পদক্ষেপ। এবারে দেখো আরেকটা জিনিস বলে দেওয়া আছে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ, মানে ডগের হচ্ছে ধরো স্টেপস, এখানে ধরো কুকুরের 3টি পদক্ষেপ ক্যাটের 4টে পদক্ষেপের সমান। তো তাহলে লেন্থ কি আসবে, লেন্থ তাহলে ঠিক উল্টো হয়ে যাবে। লেন্থ লেন্থ হচ্ছে তখন কি আসবে, লেন্থ তাহলে কুকুরের লেন্থ বেশি হবে, এর ঠিক অপোজিট হবে। আর তাহলে 4:3 হবে এটার, মানে ডগের লেন্থ বেশি হবে ক্যাটের থেকে। তো তাহলে আমি যদি এটা গুণ করে দিই, এটা হচ্ছে স্টেপসের অনুপাত আর লেন্থের অনুপাত যদি গুণ করি, লেন্থ মানে স্টেপ লেন্থ যদি গুণ করে দিই, দেখো এখানে 4:3, এখানেও ইস্টু দিয়ে দিলাম, তাহলে এটা গুণ করলে 16:15 হচ্ছে অ্যান্সার আসবে। এটা হচ্ছে স্পিডের অনুপাত, স্পিড মানে কুকুর এবং বিড়ালের গতিবেগের অনুপাত আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই দাগের অপশন সঠিক। নেক্সট। 75 দাগের কোশ্চেনে বলছে একটি বিদ্যালয়ে কোনো এক বছরে বিভিন্ন খেলায় যে পরিমাণ টাকা খরচ হয়েছিল তা হিসেবে পাই চিত্রের মাধ্যমে দেখানো হলো। পাই চিত্রটি ভালো করে দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। যদি ফুটবল খেলায় 9,000 টাকা খরচ হয়, তবে হকি খেলায় ফুটবল অপেক্ষা কত বেশি টাকা খরচ হয়েছে। তো দেখো এখানে ফুটবলের যে অনুপাত, মানে 360 ডিগ্রি ধরো এই গোলটা, মানে বৃত্তটা, তো সেখান থেকে 45 ডিগ্রি সমতুল্য আমাদের বলে দেওয়া আছে 9,000 টাকা, মানে ফুটবল হিসাবে, ফুটবল ফুটবল, তো এখানে 9,000 টাকা দেওয়া আছে। এবারে আমাদের বলেছে যে ফুটবল অপেক্ষা হকি খেলায় কত বেশি খরচ করা হয়েছে। তো দেখো এখান থেকে যদি আমি 100 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে কত, 55 ডিগ্রি। তো 55 ডিগ্রি এক্সট্রা খরচ করা হয়েছে। ঠিক আছে, তো অতিরিক্ত খরচটা আমাদের বের করতে হবে। তো 9,000/45 × 55, তো 5 দিয়ে কাটলে এটা 9, এটা 11 আসলো। আবার 9 দিয়ে যদি এটা কাটি তাহলে 1,000 আসলো। তাহলে এক্সট্রা হচ্ছে 11,000 টাকা হকিতে খরচ করা হয়েছে ফুটবলের থেকে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট।
80 দাগের কোশ্চেন, এখানে বলছে নিচের টেনিসে টেবিলে একটি কোম্পানি 2017 থেকে 2021 সালের মধ্যে দুটি পণ্য এ এবং বি এর উৎপাদন প্রদর্শিত হয়েছে। টেবিলটি ভালো করে লক্ষ্য করে নিচের প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে 2019-এর, এখানে 2019 এবং 2021 সালে বি পণ্যের উৎপাদনের অনুপাত কত? তো 2019-এ এখানে 9,000 টাকা, 2019-এর এটা বি কত, 9,000 টাকা। আর 2021-এর বি কত, এখানে 2021-এর বি এখানে 12,000 টাকা। ঠিক আছে, তো যদি কাটাকুটি করি, এখানে 3 দিয়ে কাটলে এটা 3 আসলো, এটা 3 দিয়ে কাটলে 4 আসলো, তাহলে অনুপাত হচ্ছে 3:4। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে দেখো বলছে সরলরেখা এল এবং এম একটি মানে এল এবং এম হলো একে অপরের সমান্তরাল। তো দুটো সরলরেখা এল এটা আর এম এটা, দুটো সরলরেখা একে অপরের সমান্তরাল। বিন্দু এ এবং বি এল এর ওপরে অবস্থিত। ধরো এ এবং বি এটা হচ্ছে এল এর ওপরে অবস্থিত। বিন্দু সি এবং ডি, সি এবং ডি এটা হচ্ছে এম এর ওপরে অবস্থিত। এবং ই হলো একটি বিন্দু যা এল এবং এম এর মাঝখানে সরলরেখার মধ্যে অবস্থিত। তো এবার বলেছে যে ই এ বি, তো ধরো এটা ই মানে এখানে নাম দেওয়া আছে ই, তো ই এ বি, তো ই এ বি, আচ্ছা এই কোণটা বলে দেওয়া আছে কত, এই কোণটা বলে দেওয়া আছে 50 ডিগ্রি। ঠিক আছে, আর আরেকটা কোণ বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ইসিডি, ইসিডি মানে সি কোণটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এঁকে নিই, তাহলে এটা একটুখানি বাড়িয়ে দিই, যদি আমি এইভাবে করি আর এটাকে আমি যদি বাড়িয়ে দিই এইভাবে করি, তাহলে দেখো এটা আমাদের চলে আসলো। ঠিক আছে, তো আমাদের এই কোণটা বলে দেওয়া আছে আর এই কোণটা বলে দেওয়া 70 ডিগ্রি। তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, এটা একান্তর কোণ আমি বের করে নিতে পারি। তাহলে এইটার দিকে আসবে 70 ডিগ্রি আর এটা 50 ডিগ্রি হলে এখানেও একান্তর কোণ আমি পেয়ে যাব, এটা 50 ডিগ্রি। তো তাহলে আমরা জানি কি একটা ত্রিভুজের 180 ডিগ্রি হচ্ছে সমষ্টি হয়, তিনটে কোণের সমষ্টি। তো 180 ডিগ্রি থেকে যদি এটা বিয়োগ করে দিই 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কি আসবে 60 ডিগ্রি হচ্ছে এই কোণটার মান। ঠিক আছে, তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ হিসাবে এখানেও 60 ডিগ্রি আসবে। ঠিক আছে, তো 60 ডিগ্রি 60 ডিগ্রি 120 ডিগ্রি হয়ে গেল অলরেডি আমাদের, এখানেও 60 এখানেও 60, তাহলে 120 ডিগ্রি হয়ে গেল। আর এবারে আমরা টোটালটা কি জানি, এই টোটাল যদি একটা বৃত্ত হয় কোণের তাহলে কিন্তু 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বিয়োগ করে দিই মানে এই দুটো বিপরীত কোণ, তাহলে আসবে হচ্ছে বাকি থাকলো 240 ডিগ্রি। তাহলে আমাদের মানটা চেয়েছে কার, এ ই সি, তাহলে এই মানটা আমাদের চেয়েছে। ঠিক আছে, এই মানটা আমাদের কোণের মানটা চেয়েছে। তাহলে এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, তাহলে কিন্তু কি হবে, মানে যদি আমি এটা ভাগ করে দিই, তো এই দুটো মিলে হচ্ছে 240 ডিগ্রি, মানে এটা হচ্ছে এ ই সি প্লাস এটা হচ্ছে বি ই ডি, এটা মিলে হচ্ছে 240 ডিগ্রি। তো আমি যদি ভাগ করে দিই, অর্ধেক করে দিই, তাহলে এ ই সি ইকুয়ালস টু কত আসবে, 240/2 মানে হচ্ছে 120 ডিগ্রি হবে অ্যান্সার, মানে এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। তাহলে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে 4জন বন্ধু পি কিউ আর এস একটি হোটেলে গেল। তারা হোটেলের 4টি রুম বুক করলো এবং যাদের নম্বর ছিল 301, 302, 303 এবং 304, পি এবং আর এর রুম নম্বরের যোগফল 603 এবং আর ও এস এর রুম নম্বরের যোগফল 604, তাহলে পি কিউ আর এর রুম নম্বরের যোগফল কত হবে? তো দেখো এখানে আমাদের বলে দেওয়া আছে পি আর আর এর রুম নম্বরের যোগফল বলে দেওয়া আছে 603, আর 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 এস এর রুম নম্বরের যোগফল বলে দেওয়া কত, 604 বলে দেওয়া। তো আমি ফার্স্ট চেক করে দেখি যে যদি আমি পি কে ধরি 301 প্লাস আর কে যদি ধরি 302, তাহলে কত আসছে, 603 চলে আসছে এখানে। তাহলে আমরা এটা ঠিকঠাকই ধরছি। দেখো এবারে যদি আর কে যদি আমি ধরি 302, আর তারপরে কে আছে 302 এর পরে 303, তো যদি 303 এখানে লিখি তাহলে কিন্তু আমাদের এই 604 আসছে না, 605 আসার কথা। তো তাহলে আমি এটা একটু চেঞ্জ করে নিই, এই জায়গাটায় আমি 301-এর পরিবর্তে এখানে 302 ধরলাম। ঠিক আছে, আর এখানে
এটাকে 301 করে দিলাম, তাহলে এক্ষেত্রেও আমার কিন্তু 603 আসছে, এক্ষেত্রে সেটা ঠিক হচ্ছে। আবার যদি আমি আরকে যদি 301 ধরি, তাহলে এখানে আমাকে আরকে 301 ধরতে হবে। তো যদি 301 ধরি, তো দেখো এখানেও যোগ করে কিন্তু এই 604 চলে আসছে। তাহলে এর থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে পি পেয়ে গেলাম হচ্ছে 302 পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম হচ্ছে 301, আর এস পেয়ে গেলাম 303। ঠিক আছে, তাহলে আর বাকি কি আছে? বাকি কিউ পড়ে আছে, কিউটা তাহলে কত পাবো? 304 পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে পি প্লাস কিউ প্লাস আর এর যোগফল চেয়েছে, তাই তো? তো তাহলে আমি সহজেই করতে পারবো, 302 প্লাস 301 প্লাস 304। তাহলে 3 × 3 × 3 মানে 900 চলে আসলো, প্লাস এখানে হচ্ছে 2 আর 1 3 আর 4 7, মানে 907 হচ্ছে অ্যান্সার। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট, তাহলে এবারে দেখো 94 দাগের কোশ্চেন। তো এখানে বলছে 5টা থেকে 6টার মধ্যে কখন সমকোণ হবে। তো দেখো এটার ক্ষেত্রে আমাদের যে এই লাস্ট পার্টটা আছে, মানে 5 তো প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছে, তো আমাদের এই লাস্ট পার্টটা বের করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখো মেন সূত্রটা হচ্ছে 2/11 a1 প্লাস মাইনাস a2। তো এখানে a1 মানে কত? a1 মানে হচ্ছে ছোট সংখ্যা, মানে 5 আর 6 এর মধ্যে ছোট সংখ্যা 5 যেহেতু, তাহলে ছোট সংখ্যা ইন্টু 30। আর a2 হচ্ছে কত? a2 হচ্ছে এখানে প্রদত্ত কোণ। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমি এটা করি 2/11 ইন্টু ইন্টু এখানে আসবে হচ্ছে a1 এর ক্ষেত্রে আমি যদি এটা করি 2 ইন্টু মানে সরি 5, এটা 5 হবে, 5 × 30। এখানে দেখো প্লাস মাইনাস বলে দেবো আছে কত, সমকোণ বলে দেবো, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো এক্ষেত্রে যদি আমি করি 150 ডিগ্রি থেকে যদি আমি -90 ডিগ্রি করি, তাহলে কত আসছে? 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু মানে এখানে 2 × 60/11 যদি করি, তাহলে 120 ডিগ্রি বাই 11। এক্ষেত্রে কিন্তু কি আসছে আমাদের, এই যেগুলো দেওয়া আছে সে তার মধ্যে কিন্তু আসছে না। সুতরাং আমরা কি করব, এই যে মাইনাসটা সেটা বাদ দিয়ে আমরা জাস্ট এইটা বের করবো, মানে আরেকটা, মানে এখানে কিন্তু দুটো ইকুয়েশন আসবে। ঠিক আছে, তো আমরা প্লাসটা বের করবো। তাহলে 2/11 ইন্টু 150 প্লাস 90 ডিগ্রি, তাহলে কি আসবে? 2 ইন্টু এটা আসবে হচ্ছে কত, 240/11, মানে 480/11। তো এখান থেকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 44, তাহলে 4 শূন্য 3 দিয়ে করলে 33, তাহলে 7 আসলো 7/11, তাহলে 43 পূর্ণ 7/11 মিনিট। তাহলে এর আগের অপশনটাই সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট 96 দাগ, লাস্ট কোশ্চেনে বলছে কে, এল এবং এম তিনটি পাইপ আছে। পাইপ কে এর এটা হচ্ছে 45 মিনিটে, তারপরে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। পাইপ এল একটি, মানে একই ট্যাঙ্কটি 1 ঘন্টায় পূর্ণ করতে পারে, 60 মিনিটে পূর্ণ করতে পারে। তার মানে পাইপ এম একই ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 1 ঘন্টা 45 মিনিট মানে 60 প্লাস 45 মানে 105 মিনিটে আহ, খালি করতে পারে। ঠিক আছে, তো তাহলে আমি যদি এটা করি 45, 60 আর 105, তো এটাকে আমি 5 দিয়ে ভাগ করলাম, 9, 12, এটা 21। তাহলে আবার যদি 3 দিয়ে করি, তাহলে এটা আসবে 3, 4, এটা 7। তাহলে 20, আর 20 × 9 করলে 180, ইন্টু 7 করলে 700, আর 56 মানে 560, মানে 1260 আসলো। তাহলে এখানে যদি আমি করি লসাগু 1260, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইউনিট, মানে এত কাজ করতে হবে। আর তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 45 যদি ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 28। কারণ দেখো 5 × 9 করলে বাকি থাকছে কি, 4 × 7 = 28 পড়ে থাকলো, সেটা আসবে হচ্ছে কে এর এফিসিয়েন্সি। এল এর এফিসিয়েন্সি কত হবে? 60 দিয়ে ভাগ করো, তাহলে 60 দিয়ে ভাগ করলে এখানে আসবে 21। ঠিক আছে, এবার যদি 105 দিয়ে ভাগ করি, 105 মানে হচ্ছে 321 × 5, 321 × 5 মানে পড়ে থাকছে 4 × 3, তাহলে এখানে 12 হচ্ছে এম এর এফিসিয়েন্সি। তো এবারে যদি আমি এটা যোগ করে দিই, আচ্ছা এখানে একটা জিনিস দেখতে হবে, কে আর এল হচ্ছে ইনলেট পাইপ, এমটা হচ্ছে আউটলেট পাইপ। তাহলে কি আসবে? 28 প্লাস 21 মাইনাস 12 হবে। তাহলে এখান থেকে আসছে আহ, এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে 16 প্লাস 21, তাহলে এখানে 37 আসলো। তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। তো এখান থেকে যদি 37 ভাগ করে দাও, মানে এফিসিয়েন্সি ভাগ করে দাও, টোটাল ওয়ার্ক থেকে এফিসিয়েন্সি ভাগ করে দিলে আমরা আহ, কত মিনিটে পূর্ণ হবে সেটা পেয়ে যাব। তো তাহলে 1260 এটাকে যদি ভাগ করো, ফার্স্ট কত দিয়ে যাবে? ফার্স্ট যাবে 3 দিয়ে, তাহলে 90 আর 21, মানে এখানে আসলে হচ্ছে
11 আসলো। তাহলে এখান থেকে 5, এটা 1 0 আসলো। আবার কত দিয়ে যাবে এটা, 4 দিয়ে করো, তাহলে 120 আর 28 মানে 148 আসলো। তাহলে পড়ে থাকলো 2, তাহলে 34 পূর্ণ 2/37 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে। তাহলে 34 পূর্ণ 2/37 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে। তো আজকে আমাদের এইটাই লাস্ট কোশ্চেন ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।